চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম। নানা জাতের আম নিয়ে বিশাল হাট বসে এই জেলার কানসার্টে। আমের মৌসুমে এই হাট বেশ জমজমাট হয়ে ওঠে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক অনেক স্থাপনাও রয়েছে। এবার চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে থাকার জন্য আমি আছি জেলার ডাক বাংলোতে। এখানেও হাউসফুল, এখানেও রুম পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। আপনারা কেউ এখানে আসতে চাইলে আগে থেকে ফোন করে তারপরে আসবেন। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটা কেন্দ্র বলা যায়, কারণ এটা হচ্ছে নিউ মার্কেট। এই নিউ মার্কেট এলাকাতে এখন আসলাম এখানে এসে একটু চা পান করার জন্য। আসলাম এখানে একটা মার্কেটে, এটা ওই নিউ মার্কেটেরই পিছনের দিক। এদিকে এসে গামছা কিনলাম। যাই হোক, এই চাঁপাইনবাবগঞ্জ এলাকায় যা বুঝলাম, এখানে মানুষজন আসলে রাত্রে 8টা বাজার পরপরই নাই হয়ে যায়, মানে এলাকা শুনশান হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, সব কিছু নীরব হয়ে যায়। এটা কিন্তু একদিক দিয়ে ভালো, সেটা হচ্ছে আমরা সবাই ছোটোবেলায় পড়েছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। এই হচ্ছে আমাদের রুমটা বেশ বড়ই। শুভ সকাল। আসলে চাঁপাইনবাবগঞ্জ এর আগে অনেকবারই এসেছি, কিন্তু একবারও চাঁপাইনবাবগঞ্জ শহরে আসা হয় না। তো এবার যেহেতু বনলতা এক্সপ্রেসে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসলাম, তাই শহরেই থেকেছিলাম। আমি এবার থেকেছি এই যে জেলা যে ডাকবাংলো আছে সেখানে। ডাকবাংলোটা কিন্তু সুন্দর। আর মানে সকালবেলা ওঠার পর এখানে যে কৃষ্ণচূড়া গাছ আছে, এই কৃষ্ণচূড়া গাছ থেকে দেখা যাচ্ছে ফুল পড়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে বের হয়েছি। এখানে শহর থেকে বের হতে প্রথমে আসছে মহানন্দা নদী। আজকে চাঁপাইনবাবগঞ্জে সকালটা বলতে গেলে শুরুই করলাম এই মহানন্দা নদীর একদম উপরে দাঁড়িয়ে। তো চাঁপাইনবাবগঞ্জ শহর আমরা সবাই জানি যে মহানন্দা নদীর তীরে অবস্থিত। তো শহরের একদম পাশে মহানন্দা নদী, এই নদী পার হয়ে যেতে হবে। যদিও এর আগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছি, আজকেও আরও আমাদের সাথে 12 জন আছেন, পর্যটক আছেন, তাদের সাথে ঘুরবো। আগে পরিদর্শন করা জায়গাও থাকবে, নতুন কিছু জায়গাও থাকতে পারে। আর ভ্রমণ শুরু হচ্ছে মহানন্দা নদীর তীর থেকে বা উপর থেকে। আমরা দিনাজপুরে ঘোরাফেরা করার সময় যেমন দেখি রাস্তার দুপাশে লিচু গাছ আর লিচু গাছ, ঠিক তার বিপরীত এই চাঁপাইনবাবগঞ্জে ঘুরলে দুপাশেই দেখা যাবে আম গাছ আর আম গাছ। চলে আসলাম কানসার্ট নিয়ে। যদিও মানে বাংলাদেশের সব থেকে বড় এটা হচ্ছে আমের হাট, তবে কেউ কেউ বলে থাকে যে সাপাহার, মানে নওগাঁর সাপাহার, এটা হচ্ছে এখন বাংলাদেশের সব থেকে বড় আমের হাট। আমি যেটা বলবো দুইটা হয়তো দুই দিক দিয়ে বড়। আর আরেকটা জিনিস আমি এটা ব্যক্তিগতভাবে বলি, তো টেক ইট সিরিয়াস। সেটা হচ্ছে যেই বাজারে ল্যাংড়া নাই সেই বাজার বড় কিভাবে হয়। ল্যাংড়া হলো আমের রাজা। কে একমত আছেন জানাবেন। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা পুস্তকের অভিমত নয়। কাকা কোথা থেকে আসছেন? আর গাছ কি আপনার? গাছ কি আপনার নাকি আপনি পরিবহন? এই পাশে দেখা যাচ্ছে আমের একটা আড়ত। এটা হলো আশ্বিনী আম। আশ্বিনী আম তো আশ্বিন মাসে পাকে।
কিছু কিছু আম যেগুলো গাছের থেকে প্যাকেট করা থাকে সেগুলো দেখতে এরকম একটু হলদে হলদে হয়ে যায়, এগুলো প্যাকেট ছাড়া। এখানে আসলেই আমের হাট অনেক আগে থেকে টের পাওয়া যায়। খালি এই যে গাড়ির পর গাড়ি এটা সব আম নিয়ে আসছে। আর এই যে এই আমগুলো দেখলে, এগুলো রং দেখলে বোঝা যায় এগুলো হচ্ছে প্যাকেট করা আম। প্যাকেট করা আম না, আরে মালে ধরে কথা কো, আর কবে একের মালে গেলে সব দেখা মালটা একের মালে করে। হ্যাঁ না কইলি এর থেকে বড় নিবে, বড় করে আছে মনে ভিতরে আরো আছে। আচ্ছা, এই আমগুলোর দাম কেমন? কোন এইগুলো দাম বেশি না, মাত্র 2000 মন, 2000, 1800, 1900, 1700। এটা বোম্বাই ফজলি নাকি সুরমা? না না, সুরমা না, এমনি ফজলি, সাধারণ ফজলি। এই আমটা দেখেছেন, কঠিন সাইজের একটা আম। একটা আমি প্রায় 1 কেজির কাছাকাছি। কালো হয়ে যেতে, ধান প্যাকেট কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা প্যাকেট কালো হয়নি। আম্রপলি। গাড়িগুলো কনসার্টে এসে আমের বাজারে ঢোকে। আমের বাজার হচ্ছে এদিকে। বাংলাদেশের সব থেকে বড় আমের হাটে আমি, যে হাটের আরো 1 কিলোমিটার এদিক ওদিক থেকেই শুরু হয় আমের ব্যবসা। পুরো রাস্তা জুড়ে এপারে ওপারে খালি আম আর আম, মানে আম নিয়ে বিভিন্ন গাড়ি আসছে, বড় বড় ট্রাকও আসছে। চাপায়ের ঐতিহ্য কালাই রুটি। এই হচ্ছে রাজশাহী চাপায়ের বিখ্যাত ল্যাংড়া। গাছ কোথাকার এগুলো সব? এগুলো আপনার 19 বিঘি বর্ডারের সোনা মসজিদ লাইনের। এবার আসলাম এই যে লিটন হোটেল। এই লিটন হোটেলে মানে আমাদের অপূর্ব লিটন ভাইয়ের হোটেলে। রাজশাহী চাপাই আসলে এখানে যে কালা ভুনা, লাল ভুনা, এগুলা সবচেয়ে ভালো হয়। চিংড়ি বাচ্চা এই মাছ ভাজিটা দেখেই তো মনে হচ্ছে খেয়ে ফেলি। এত সুন্দর পেঁয়াজ বেরেস্তা করে মানে ভাজি করে দেয়া আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সোনা মসজিদ। প্রকৃতপক্ষে আমরা সালাত আদায় করবো। সালাত আদায় করে তারপর সোনা মসজিদের এদিকে বেশ কিছু জায়গা আছে। এই জায়গাগুলোতে যেহেতু আমাদের মতো সবাই যায়নি, তাই আমরা সেই জায়গাগুলিতে যাব। এই অজুখানা কই? এই সময় আপনারা বাংলাদেশে ভ্রমণে বের হলে রোদ চশমা এবং ছাতা দুটোই রাখবেন, কারণ এই দুটোই যে কোনো সময় কাউকে কিছু না বলে তীব্র আকার ধারণ করতে পারে।
চলে আসলাম সোনা মসজিদ স্থলবন্দর। সোনা মসজিদ আগেও এসেছি, আবারও আসা হয়ে গেল। অল্প কিছুক্ষণ এখান থেকে ঘুরে তারপরে ওই যে খঞ্জন দিঘির মসজিদ আছে সেখানে যাব। এদিকে আরও যা কিছু আছে সব কিছুই ঘুরে ঘুরে দেখব। আগেরবার একটি বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে এখানে একটা দর্শনীয় স্থান আছে, সেটা হচ্ছে কোতোয়ালি দরওয়াজা। এই কোতোয়ালি দরওয়াজাটা কিন্তু এই বর্ডারেই, মানে একদম সীমান্তেই। ওই যে এই সীমান্তে দাঁড়িয়ে একটা দরজার মতো দেখা যায় না, একটা গেট, ওই গেটটাই হচ্ছে কোতোয়ালি দরওয়াজা। এটা আসলে ভেঙে গেছে এবং মাঝখান দিয়ে যে রাস্তা করা হয়েছে ওই রাস্তা দিয়ে এখন এই যে সীমান্ত পার হয়ে এই যে ভারতের ট্রাক আসছে, আমাদের দেশের ট্রাক যাচ্ছে, এগুলো যায়। ওই সামনে যে দরজার মতো দেখা যাচ্ছে, দরজা না, মূলত একটি গেট, ওই গেটটাই হচ্ছে কোতোয়ালি দরওয়াজা। এই ট্রাকের সামনে লেখা গোপাল, তাহলে কি এটা কৃষ্ণনগর থেকে আসলো? মানে গোপালের দেশ হলো কৃষ্ণনগর, এই জন্য বললাম। দারসবাড়ি মসজিদ বা দারসবাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরওয়াজার মধ্যবর্তী স্থানে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির এক উল্লেখযোগ্য নিদর্শন। দীর্ঘদিন মাটিচাপা পড়েছিল এ মসজিদ। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে, বর্তমানে চারপাশে গাছগাছালিতে ঘেরা। এই দারাসবাড়ি মসজিদে আসার পর এখানে আবার বৃষ্টি ধরে ফেললো। এমন একটা সময় হুটপাট করে যখন তখন বৃষ্টি চলে আসে, বর্ষাকাল বলে কথা। আর কথা হচ্ছে, আমি যেটা এখানে স্থানীয় মানুষদের কাছে শুনলাম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অর্থাৎ আম, তার মধ্যে আবার ল্যাংড়া আম যেগুলো, সেগুলো কিন্তু এই সীমান্ত এলাকাতে, মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার যেমন শিবগঞ্জ, এই সমস্ত অঞ্চলে বেশি হয়। আর আম বিক্রি করার জন্য মানুষ যায় ওই কানসার্টের যে আমের হাট আছে, সাধারণত সেখানেই যায়। তাছাড়া স্থানীয় বাজারেও বিক্রি হয়। বলতে বলতেই একেবারে বৃষ্টি চলে আসলো। গাছতলায় আশ্রয় নিতে হবে। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ। এখানে দুইজন শহীদের কবর, একজন মেজর নাজবুল হক আর একজন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে খ্যাত। এর বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল, যা সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত। এবার সোনা মসজিদ আসলাম, অনেকটা ইচ্ছা ছিল যে একদম সোনা মসজিদে আসবো, সোনা রং অর্থাৎ সোনালি রঙের জামা কাপড় পরে
তবে এটা পুরোপুরি সোনালি না হলেও সোনালির কাছাকাছি এরকম রঙেরই জামা কাপড় পরে আসলাম। তো আসলে এত পরিমাণ তীব্র খরতাপ, এর মধ্যে খুব বেশি সময় এখানে থাকলেও খুব একটা ভালো লাগছে না। এই অবস্থাতে বিদায় নিতে হচ্ছে সোনা মসজিদ থেকে। এখান থেকে এবার ল্যাংড়া আম কিনছি, ল্যাংড়া পাওয়া গেছে, দাম একটু বেশি যাচ্ছিল। পরবর্তীতে আমরা 70 টাকা বলেছিলাম, এখন কেজি হিসেবে 75 টাকা করে যাচ্ছে, দেখা যাক। কিন্তু আম তো এটা পাকে নাই। এই হচ্ছে আম, আর এটা খাই রাজশাহীর ল্যাংড়া, পুরোপুরি পাকেনি। এর উৎপত্তিস্থল ভারতের দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলা দিয়ে প্রবেশ করে। এরপর তেঁতুলিয়ার পুরাতন বাজার দিয়ে আবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করে পরে মালদা জেলা হয়ে আবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাছে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়। আমাদের একজন উনি নৌকাটা চালানোর চেষ্টা করছেন। চালাইতে পারে? ও আচ্ছা, মাঝি। বাহ, নৌকা তো ঘুরিয়ে ফেলেছেন উনি। যাই হোক, আমরা নৌ বিহারে বের হলাম এই মহানন্দা নদীতে। এখানে এখন পূবালি বাতাস বইছে, আমাদের মাঝি ভাই বললো। আপনার অনুমতি কি? বন্ধু আমার কেহ নাই, যাও না, ওরা কত সুন্দর ঝুটি বাই দিয়ে ঘুরতেছে। এদিকে নদীর এই মাথায় কত দূর এসে এখানে সবাই নেমে এসে সেলফি নিচ্ছে। আমি নৌকাতে বসেই নদী উপভোগ করছি, একটু নামা যায়। মহানন্দা নদীতে ভাসতে ভাসতে বেশ কিছু দূরেই চলে এসেছি। এদিকে এসে ভালোই লাগছে, মানে বিকালের যে আসলে হিমেল হাওয়াটা, হিমেল হাওয়ায় আসলেই মানে একদম খুবই ভালো লাগা কাজ করছে। আর যে ভ্যাপসা গরমটা ছিল, দিনে আজকে বেশ ভালোই গরম পড়েছে, সেরকম আবহাওয়া তো নেই। আর এখানে আসলে ছুটির দিন হলে অনেক মানুষজন ঘুরতে আসে, এটা বোঝাই যাচ্ছে। আজকেও বেশ কিছু মানুষজন ঘুরতে এসেছেন। বাহ, এইখানে রংধনু দেখা যাচ্ছে, আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। এখন এটা ক্যামেরাতে কতটুকু আসবে আমি জানি না, তবে আমি খালি চোখে দেখছি। এই নিয়ে রংধনু বেশ কয়েকদিন দেখলাম। এই বর্ষার সময় সাধারণত দেখা যায় এক পশলা বৃষ্টি হওয়ার পর মাঝে মাঝে এরকম খোলা জায়গায় রংধনু দেখা যায়। এর আগে আমি দেখেছিলাম পদ্মা নদীতে, আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক আগে। তারপরে আজকে দেখলাম মহানন্দাতে। এই যে একজন ফটোগ্রাফার দেখা যাচ্ছে, প্রফেশনাল। এগিয়ে যাচ্ছে। রংধনুটা এখন আগের থেকে আর একটু বেশি উজ্জ্বল হয়েছে, মানে আর একটু রংধনু দেখে আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে রংধনু, বলুন রংধনুর কয়টা রং আর কি কি? বলে দিচ্ছি,
শেষের সংক্ষিপ্ত করে করলে শেষে কলা আসে। এবার বলুন তার আগে আরও কী কী আছে এবং রঙগুলোর নাম কি, কমেন্ট করে এটা জানাবেন। প্রশ্নটা কিন্তু কাজের। আমি সাধারণত দেখবেন যে প্রশ্নগুলো করি বাস্তবসম্মত, মানে যেগুলো কাজে লাগতে পারে বা জানাটা জেনে রাখা ভালো, এরকম প্রশ্ন করে থাকি। তো চলুন এবার নৌকায় উঠি। মহানন্দা নদী মানে নৌবিহার শেষ পর্যায়ে। এবার রংধনু পুরো লম্বা হতে হতে একদম এরকম বাঁকানো, একদম আসল যে রংধনু বলতে আমরা যেটা বুঝি পুরোপুরি বাঁকানো। আমের দেশে এসে গা থেকে ঝরে গেল ঘাম, আর এবার খেতে বসেছি আরও গরম জিনিস, সেটা হচ্ছে এই এলাকার বিখ্যাত কালায়ের রুটি। এই হচ্ছে সে কালায়ের রুটি, আর সাথে আছে বেগুন ভর্তা। মহানন্দা নদী পার হয়ে এপারে এসে, মানে শহর ওই পাশে এসে এই যে খালেক হোটেল নামে একটা রেস্টুরেন্ট আছে, এইখানেই কালায়ের রুটি খেলাম আর বেগুন ভর্তা খেলাম, আবার হাঁসও খেলাম, সবই ভালো। তবে এই এলাকার একটা বিষয় বলে রাখি, এলাকার পানি এবং লবণ এই দুইটাই বেশি, মানে লবণ সুন্দরীর কোনো একটা ঘটনা আছে হয়তো এই বিশেষত চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। আপনারা যেখানেই যান না কেন দেখবেন যে খাবারে অতিরিক্ত লবণ থাকে, সেই জন্য কিছুটা সমস্যা হতে পারে। তাই তাদেরকে বলবেন যে আপনাদের যদি বিশেষ কিছু বানিয়ে দেয়, যেমন ভর্তা টর্তা, এগুলো যাতে লবণ কম দেয়। তো আর এখানকার পানি খাওয়াটা, পানি একদমই পানসে, খাওয়াটা কঠিন ব্যাপার হয়ে যায়।